নিবিড় বিচ্ছন্ন মেঘলা ঘন আকাশের বৃষ্টির শেষে চারদিকে উজ্জ্বল হয়ে উঠেছে। ভিজতেই হবে, এটাই আশার বাক্য। যদিও মন খুলে বৃষ্টিতে ভিজতে না পারে, তবে জীবনের স্বাদ কোথায় জানে না তারা। হয়তো হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস বইটা পড়েনি, তারা হয়তো বৃষ্টির আসল মনে জানে না। বৃষ্টির শরীরের সাথে সাথে মনকেও ভিজিয়ে দেয়। দুর্বিষহ বেদনা সকল কিছু ধুয়ে মুছে এক নতুন মনের সৃষ্টি করে। সবাই বৃষ্টি অনুভব করার সক্ষমতা রাখে না, কেউ কেউ শুধু নামেই ভিজে। প্রকৃতির সাথে নিজেকে মানাতে হবে, আগে প্রকৃতির হৃদয়কে ধারণ করতে হবে, তবে না পৃথিবীকে অসাধন করতে পারবে। দুঃখ কষ্ট জীবনে নাই থাকে, কেবল দুঃখের সময় মুচকি হাসি দিয়ে রবের প্রতি শুকরিয়া আদায় করার একজন প্রকৃত মানুষের ধর্ম। সবাই এর মর্ম বোঝে না। ঠান্ডায় কাঁপতে থাকা শরীরের এই রাত 9টার দিকে আশিক ভাইকে ফোন দিল আয়শা। সবে খেয়ে সবাই রুমে চলে গেছে। ফোন পেয়ে মুচকি হেসে কানে ধরল। আদেশ করুন মহারানী, কী চাই? মুহূর্তে আশা কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। ম্যাডাম ডাকটা বারবারই জন্যই আশার মনকে নাড়া দেয়। অনুভূতি মন নেয় লজ্জায়, মুখে কোনো কথা বলার ক্ষমতা রাখে না, কেবল লজ্জাবতী গাছের পাতার মতো নুয়ে যায়। আশা কিছুক্ষণ থেমে আবারও মিহি কণ্ঠে বলে, ম্যাডাম লজ্জা দায়ী বা পেলে আমাকে বলুন না, কি বলবেন? আয়শা আবার আর কথা বলতে না পেরে টুস করে কল কেটে দিয়ে দুই হাতে মুখ ঢেকে খাটের উপর গড়াগড়ি করতে শুরু করলো। কেন জানি আজকাল খুব বেশি লজ্জা পায় আশিক ভাইকে। আজকাল বলতে, যেদিন থেকে আয়েশাকে প্রপোজ করেছে, নিজের মনের সুপ্ত অনুভূতি প্রকাশ করছে, তারপর থেকে লজ্জা বেশি লাগে। আবার বাড়াবাড়ি করে তুমি ডাকটা আয়েশার বুকে ঝড় তুলে দিয়েছে। কত বড় হয়ে যদি তুই থেকে তুমিতে আসো, এটা তো স্বাভাবিক বিষয় লজ্জা পাওয়ার। অষ্টাদশীর প্রেমিক আশা শুনে আছে। কল কেটে যাওয়ার পর মিনিটের মাথায় দরজার টোকা পড়ল। আশা ধরফড়িয়ে এক লাফে উঠে বসলো। মনে মনে ভাবলো, এই সময় কে আসবে? তখনই ডাক পড়লো আশিকের ঠান্ডা গলার, দরজা খোল। আশা স্তব্ধ হয়ে গেল আশিকের কণ্ঠে। 2-3বার ডাক দেওয়ার পর সুর করে উঠে দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ফোন কেটে দিলে কেন? আশিক রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আশার মুখে কিছুটা সামনে এগিয়ে ঝুঁকে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, এত লজ্জা কই পান? আমাকে একটু ধার দেন। ম্যাডাম বৃষ্টিতে ভিজে এই যে নাজেহাল অবস্থা করেছে, তার কি হবে? আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। পর আয়শার মুখ থেকে জবাব এলো, রাতের আকাশে রাস্তায় ঘুরতে যাবে। আয়শা তৎক্ষণাৎ মাথা নিচু করে আশিকের চোখে চোখ রাখলো। মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেল, যেন তাকে আর বলতে হলো না, সে তো এটাই চেয়েছিল। কিন্তু আশিক ভাই জানলো কিভাবে? চলো। আয়শা ঘাবড়ে যাওয়ার চোখে তাকালো। কোথায়? কেন ঘুরতে? বলে আয়শার হাত ধরে সঙ্গোপনে বেরিয়ে এলো সর্দার বাড়ি থেকে। আজকে বাইক নেয়নি, কারণ তারা সে পেশির সাথে হাতে হাত রেখে কিছু পথ চলতে চায়। আয়শাও তো এতে মহা খুশি। পাশাপাশি হেঁটেই চলছে দুই কপোত-কতপী। নির্জন রাস্তা বলতে গেলে কিছুটা দূরে চায়ের টং খোলা আছে। বৃষ্টির কারণে অনেক মুরব্বীরা বসে বসে চা খেতে আড্ডা দিচ্ছে। আয়শা মাথা নিচু করে হাঁটছে, আর এগিয়ে একটা শিউলি ফুলের গাছ দেখতে পেল। সাথে সাথে আয়শা লাফিয়ে দৌড় দিল ফুলের গাছের দিকে। কিন্তু কপাল খারাপ যে তার, 5 ফুট উচ্চতা দিয়ে হাত পাওয়া অসম্ভব। লাফিয়ে যখন পারল না, হাল ছেড়ে দাঁড়িয়ে পড়ল মন খারাপ করে। আশিক এতক্ষণ দুহাত বুকে গুজে তার পেয়সী কাণ্ড দেখছে। আয়শার বোকা বোকা মুখ দেখে আশিকের হাসি পেল। মুচকি হেসে এগিয়ে গাছের একটা ডাল টেনে ধরতে আশা খুশি খুশি ওড়না ভর্তি ফুল তুলে নিল। শিউলি ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে বৃষ্টির কারণে। বাতাসে বাতাসে মৌ ঘেরান মানুষের মনকে ছড়িয়ে তোলে। আশিক কয়েকটা ফুল নিয়ে আয়শার হাত খোঁপায় গুজে দিল সযত্নে। আশিকের ছোঁয়া আয়শার শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছে। মুহূর্তে খোলা গলায় ভেসে উঠল আয়শার খোঁপায় ফুলের দিকে চেয়ে। এ গান শেষ করে আয়শাকে নিজের দিকে ঘুরে থুতনিতে হাত দিয়ে উঁচু নিচের দিকে ঘোরালো। আয়শার চোখে মেল তাকালে আশিকের গভীর ভালোবাসাময় চোখে। এই চোখে অদ্ভুত মায়া আছে, যা আয়শা বারবারই ঘায়েল হয়। বৃষ্টির মতো দিন দিন তুমি আর রহস্যময়ী হয়ে যাচ্ছ, এটা কি খেয়াল করেছো?
আশিকের কথায় আশার চোখও সরু করে তাকালো। আশিক আবারও বলা শুরু করলো, তুমি শুধু আকাশের বৃষ্টি দেখতে পারো, তোমার জন্য আমার মনের বৃষ্টি আরও তীব্রভাবে ঝরে। সেই বৃষ্টিতে কবে ভিজবে? আশিক ভাই, আপনি তো প্রেমিক সুলভ কথা কবে থেকে শিখলেন? আগে থেকে শিখেছি, কিন্তু তুমি দেখতে পাওনি। আশিক আশার হাত ধরে সামনের দিকে অগ্রসর হলো। আয়শা নিজেও আশিকের হাতটা ধরে পাশাপাশি পায়ে পা মেলে হাঁটতে লাগলো। ভালোবাসা কেবল কি শুধু চাহিদা? উত্তরে না। ভালোবাসা একটা পবিত্র বন্ধন, যা দুটি মানুষের মাঝে সৃষ্টি হয়। নির্দিষ্ট কোনো একজনকে নিয়ে ভাবতে থাকার নাম ভালোবাসা। মনের গহীনে একজনের শূন্যতা উপলব্ধি করার নামে ভালোবাসা। তার সাথে কথা বলতে না পারলে ছটফট করতে থাকার নাম ভালোবাসা। ভালোবাসা মানুষের সুখী দেয়, নিজেকে সুখী মনে করা ভালোবাসা। কারো পাশাপাশি হেঁটে চলার জন্য মনের কোনো তীব্র ইচ্ছা পেশন করা ভালোবাসা, যা আয়েশার মনে জেগেছিল। কত কান্না না করেছে, কত কষ্টই পেয়েছে ভুল বুঝে। সব কিছুর শেষ মিলনের শান্তি। সব ভালো যার শেষ ভালো তার। ভালোবাসা নির্খুঁত নির্ভেজাল। ভালোবাসা কি এটা জানতে হলে প্রত্যেকেরই ভালোবাসতে হবে, তবে সেটা নির্দিষ্ট একজনের প্রতি। তবে ভালোবাসার সঠিক মানে খুঁজে পাবে। তুমি যদি বৃষ্টি হতে, তাহলে আমি হয়তো ছায়ায় বেরিয়ে পড়তাম, শুধু তোমাকে আরও কাছ থেকে অনুভব করার জন্য। সুদূর আকাশের পানে চোখ রেখে বাক্যটি বলল অর্ণব। ব্যালকনিতে দাঁড়িয়ে দুই হাত পিছনে বেঁধে পায়চারি করছে আর অক্ষরের দিকে তাকিয়ে আছে। কেবল দিনকে দিন একজনের শূন্যতা উপলব্ধি করতে পারছে। বিশাল হৃদয়ে এক অশান্তির সৃষ্টি হয়েছে। কার জন্য, কেন, তা এখনো হাড়ে হাড় টের পাচ্ছে। ওই যে একটা গান আছে না, বদনসিব আছে তোমাদের জেনে রাখো না, হাড়ে হাড়ে টের পাবে সবুর কন্যা। হয়তো অর্ণবের বদনসিব, এই জন্যই তো বুকটা অন্য একজনের জন্য গভীরভাবে পড়ে। মেয়ে মেয়ে তবে কি তুমি আমাকে পোড়ানোর জন্য এসেছিলে? আমাদের সাক্ষাৎ কেবল বিচ্ছেদের জন্যই ছিল? অন্য ভালোভাবেই বুঝতে পেরেছে তার অনুভূতি, কিন্তু কিছু করার নেই। আশিক ভাই, আপনি কিভাবে বুঝলেন আমি রাস্তায় হাঁটতে চাই? আশিক মেকি হাসে জবাব দিল, ভালোবাসার 4 অক্ষর হলেও এ মাহাত্ম্য বোঝার ক্ষমতা খুব কম জনের থাকে। ভালোবাসলে শুধু কি একে অপরকে বলতে হয়? ভালোবাসা আপনা আপনি চলে আসে। প্রেয়সীর পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, কি করতে চায়, এসব জানা একজন প্রেমিক দায়িত্ব। আর আমার মহারানীর এইটুকি মনের কথা যদি জানতে না পারি, তাহলে তো আমার জীবনই বৃথা। আশিক ভাই, যদি বাড়িতে জানতে পারে তখন কি হবে? ভয় ভয় চোখে আশিকের দিকে তাকালো। আশিক সামনাসামনি দাঁড় করিয়ে 2 হাত দিয়ে আয়শার গাল আগলে নিল। মুখের কাছে মুখ নিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র আমার শেষটা বেঁধে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ইনশাল্লাহ তুমি শুধু আমার হয়ে থেকো, আমি আশিক বিশ্বকে সামনে নিব। গালে হাত ধরে রাখা আশিকের হাতের উপরে আয়শার নরম হাত পড়ে। চোখে মুখে ভয়। আশিক আবারও বলল, গালে ধরে রাখা আশিকের হাতের উপরে আয়শার নরম হাত পড়ল। চোখে মুখে ভয়। আশিক আবারও বলল, আমি তো আছি, আমাকে করো বিশ্বাস না? এইটুকুই যথেষ্ট আমার জন্য। তুমি শুধু ভরসা করো আমাকে। আমি তোমার মর্যাদা দিতে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। চমকে তাকালো আশিকের পানে অষ্টদশী। আশিক এমন মৃত্যু কথা শুনে বুকের ভেতর মুচড়ে উঠল। চোখ ভর্তি হয়ে এলো জলে। চিকচিক করছে চোখের কোণায় পানি। আশিক যত্ন সহকারে চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে আগলে নিল প্রেয়সীকে। কাঁদছ কেন? আমি মৃত্যুর পরও তোমার জন্য অপেক্ষা করব। ওপারে আমাদের সুন্দর একটা সংসার হবে। দুনিয়ার জীবন কয়েকদিনের অতিথি, সবাইকে যেতে হবে সেদিনেই। সেই ক্ষণস্থায়ী জীবন তোমাকে চাই, যা শুরু আছে কিন্তু শেষ নেই। সেই ক্ষণস্থায়ী জীবনে তোমাকে চাই, যা শুরু আছে কিন্তু শেষ নেই। আশিকের বুকেই পড়ে রইল, যেন এখান থেকে উঠতেই চায় না। আশিকও বাধা দিল না। প্রায় মিনিট 10 পর বাইরের আবহাওয়ায় আয়শার শীত লাগতে শুরু করলো। আশিক বিষয়টা লক্ষ্য করে কোলে তুলে নিল আয়শাকে। হঠাৎ শূন্যে ভেসে আয়শার চোখ খুলে তাকালো। তখন বুঝতে পারলো সে আসলে আশিকের কোলে আছে। এভাবে কোলে করে বাড়ি অবধি এলো। দরজায় এসে আয়শা নামতে চাইলেও আশিক বাধা দিল।
আশা ঘরের সামনে নিয়ে নামিয়ে দিল, বলল, কোনো আজগুবি চিন্তা মাথায় আনবে না, সব কিছু সামনে নেব। তুমি শুধু মন দিয়ে পড়ো, সামনে কিন্তু এক্সাম। ফোকা যেন শুধুমাত্র এক্সামেই থাকে, অন্যদিকে না। ক্লিয়ার? আয়শা কেবল মাথা ধুলালো। আশিক নিজেও গেল আয়শার নিজের রুমে। দূর থেকে দাঁড়িয়ে আঁকি সব কিছু দেখে নিল। অজান্তে চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। চোখের সামনে ভালোবাসা মানুষ যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মনের পরিস্থিতি কি হতে পারে? আয়শার উপর বড্ড রাগ হলো। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছিয়ে মুখ শক্ত করলো। আমি বেঁচে থাকতে কিছুতেই তুমি আশিককে পাবে না। আমি হেরে যাওয়ার পাত্র নয়, বুঝেছ? আমি কঠিন কিছুর ব্যবস্থা করব, মনে রেখো। সকাল সকাল আশরাফ সর্দার নিজেকে প্রস্তুত করে ভাইদের উদ্দেশ্যে বলল, তোমরা রেডি থেকো। জি ভাইজান। আশিক, অন্যবার আকাশ ডাইনিং টেবিলে বসতে বসতে শুনতে পেল। অর্ণব বলে উঠল, কি রেডি থাকার কথা বলছো তোমরা? হুমায়ুন সর্দার বলল, সেটা তোমাদের না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখো, সামনে একটা ধামাকা আছে তোমাদের জন্য। এই কথা শুনে মাত্র আশিকের মনের ভিতর নানা রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু করার মতো পরিস্থিতি নেই। নিজেকে সামলে খাবার খেতে শুরু করলো। ধীরে ধীরে বাড়ির সবাই আসতে লাগলো। আয়শা এসে আশিকের ঠিক সোজা চেয়ারে টেনে বসলো। পাশেই বসেছে অহনা, আর তার ঠিক পাশের চেয়ারটায় বসেছে আকি। সে তো বাড়িতে যাওয়ার নামও নেয় না। আশার সহ্য হয় না তাকে। সব সময় আশিকের জন্য আগলা পিরিত আশার মোটেই ভালো লাগে না। বলতে গেলে রাগ হিংসে হয়। অহনা খেতে খেতে আয়শাকে কুইন দিয়ে গুঁতা দিল। আয়শা মুখ দিয়ে চশোর শব্দ বের করে বিরক্তি নিয়ে তাকালো। অহনা চোখের ইশারায় আশিকিকে দেখলো আর ফিসফিস করে বলল, দেখো আপু, এই আখি আপু সবসময় আশিক ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে থাকে কেন? আয়শা তৎক্ষণাৎ রেগে গেল। মন চায় হাতে চামচ দিয়ে এই মেয়ের শরবত বানাইয়া গুলিয়ে খাই। মেয়ে সব সময় ছেলেদের দিকে তাকিয়ে থাকে। মুখ বাঁকিয়ে আশিক ভাইয়ের দিকে তাকাতেই দেখলো আগে থেকেই আশিক তার দিকে চেয়ে আছে। আশার এমন বিরক্তিমাখা হিংসাক্ত মুখ দেখে আশিক কপাল কুঁচকে তাকে ইশারায় শান্ত হতে বলল। আয়শা থেমে গেল, আর কোনো দিকে তাকালো না। বেলা 11টা বাজতেই কোথাও তার ফ্যামিলি নিয়ে হাজির সর্দার বাড়ির মহিলারাও সাদরে আপ্যায়ন করতে ব্যস্ত। এই দিকে কথাকে আয়শা নিজের ঘরে নিয়ে এসেছে। কথার মুখ শুকিয়ে গেছে অজানা ভয়ে। আয়শা অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে দিল, কি রে, তোর কি হয়েছে বলবি তো নাকি? এভাবে আছিস যেন এক জামাই ছেড়ে আরেক জামাইকে বিয়ে করতে হচ্ছে। মুহূর্তের কথা আয়শার দিকে তাকালো কাঁদতে কাঁদতে আয়শাকে জড়িয়ে ধরলো। নেমে নেবো কণ্ঠে বলো, এটা ঠিক হচ্ছে না আয়শা, এটা ঠিক হচ্ছে না। কোনটা ঠিক হচ্ছে না কথা? তুই কি বলতে চাইছিস আমাকে বল। কথা উঠে চোখের পানি মুছে নিল। না, কিছু না, তুই কিন্তু বিয়েতে আসবে। বলেই দুজনের নিচে চলে আসলো। কথার মা রেবেকা বেগমে ওদের আসে দেখে বলল, দুই বান্ধবীর কথা হলো তাহলে? জেসমিন বেগম হাসলেন। সবার মন সত্যি এত উদার, কারো মেয়েকে কেউ নিচু চোখে দেখে না। দেখুন আপা, আপনারা কিন্তু বাড়ি সহকারে সবাই আমার মেয়েটাকে দোয়া করে আসবেন। আমি কিন্তু কোনো কথা শুনছি না। রেবেকা বেগমের কথায় বেগম বললেন, কিন্তু চিন্তা করবেন না, দোয়া কি শুধু সামনেই দাঁড়িয়ে দেওয়া যায়? মনে দেওয়া সবচেয়ে বড় দোয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়েও দোয়া করা যায়। কথা আমাদের কাছে আসার মতোই, তাই আমাদের দোয়া সবসময় ওর সাথেই থাকবে। আপনারা যতই বলুন না কেন, কালকে আপনাদের আসতেই হবে। যেহেতু ছেলে পরশু লন্ডন থেকে চলে যাবে, তাই তো তাড়াতাড়ি বিয়েটা দেওয়া। আমি চাইনি একমাত্র মেয়ের বিয়ে এত তাড়াহুড়া করে দিতে। ওর ভাই তো এখানেও রাজি না, কিন্তু কি বলবো বলুন, ভাগ্যে যা আছে সেটা কেউ সরাতে পারে না। শেষে সকলে যেতে চাইলো। পরের দিন সকাল সকাল আয়শা নূপুর চমকির কথায় বাড়ি হাজির। মূলত কথার মা সকাল সকাল ফোন করে সবাইকে যেতে বলেছে। কথা নাকি সেই সকাল থেকে কেঁদেই চলছে, তাই তিনি ভেবেছেন বান্ধবীদের সাথে থাকলে হয়তো ভালো থাকবে। সবাই গোল হয়ে বসে আছে কথার পাশে। নূপুর বলে উঠল, দেখ, কপাল কাকে বলে। আমার বিয়ে ঠিক হয়েছে 1 মাস পর। তোর কোনো বিয়ের কথা ছিলই না, সেখানে ঠাস করে তোর বিয়েই সবার আগে। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে।
চুমকিও মাথা ঝাঁকালো। ঠিক বলছিস। আর এই দিনে বাড়িতে আমার বিয়ের কথা না তোলা আমার নিষ্পাপ পরিবার, বলে অসাহিত্য প্রকাশ করলো। আয়েশা এখন ভেবে পাচ্ছে না সে কি বলবে। আশিক ভাই তো তাকে অনেক আগে সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে চুমকির নজরে এলো আয়শার অনামিকা আঙুলের চকচক করে ডায়মন্ডের আংটি। হাত টেনে সবাই মুখের সামনে ধরতেই সবাই চমকে গেল। সবার প্রশ্নসূচক চাহনি দেখে আয়শা বলল, উনি পরিয়ে দিয়েছেন জন্মদিনের দিন। সবাই হতাশ। এখন চমকে খাটের উপর ভালোভাবে হেলান দিয়ে বলল, তোদের হয়েছে, কবে আমার হবে? শালা এইভাবে চলবে কি তবে? সবাই হাঁটছে শুধুমাত্র কথা ছাড়া। কথার মন যে কিছুই চায় না, একমাত্র সে নিজেই জানে। দেখতে দেখতে প্রায় সময় ঘনিয়ে আসছে বিয়ের মুহূর্ত। আর কথার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে অনেক বড়, বাবা মা ভাইকে বলেছে এই বিয়ে সে করবে না। যদিও বোনের আগতি শুনে ভাই রাপিদ কোনোভাবে রাজি হয়নি, কিন্তু তার বাবা মা খুব জোরে লেগেছে। এরকম ভালো পাত্র যদি আর না পাওয়া যায়, তাই তারা কিছুতেই হাতছাড়া করতে চান না। সব বাবা মাই চায় তার সন্তান যেন সুখী হয়, এতে তাদের কোনো দোষ নেই। 12টা বাজিয়ে অফিসে অর্ণব, আকাশ আর আশিকের সামনে এসে আসলাম সর্দার ও 3 ভাই এসে বলেন, তোমরা সবাই রেডি হও, আমাদের কথার বাড়িতে যেতে হবে। কথার কথা শুনতে সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আসলাম সর্দারের দিকে। অর্ণব বলে উঠল, কোন কথার কথা বলছো বড় আব্বু? আমাদের আয়েশার বান্ধবীর কথার কথা বলছি, মরিলুর সর্দার। আকাশ কিছুটা ভুরু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করছে তাদের বাড়িতে কেন যাওয়া হবে। আশিক বলল, যেখানে যাব কেন? জিশান সর্দার উত্তর করলেন, আর বলো না, আজকে কালকে হুট করে কথা মায়ের বিয়ে ঠিক হয়েছে, তাই দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু তোমাদের জানানো হয়নি। খুব রিকোয়েস্ট করেছেন, তাই যেতে হবে, আজকেই বিয়ে। আকাশ অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে কথাগুলো হজম করলো। এক মুহূর্ত নিজেকে প্রাণহীন প্রাণীন মনে হলো। মুখ দিয়ে বলার মতো কোনো কথা পেল না। বুকের ভিতর তুফানে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। চোখের সামনে সব কিছু দেখেও যেন অন্ধের ন্যায় তাকিয়ে আছে। তোমরা রেডি হও, আমরা এক্ষুনি বের হব, বলেই চলে গেলেন। আর আকাশ স্তব্ধ দাঁড়িয়ে আছে, যেন পা নড়াতেই ভুলে গেছে। আশিক এসে আকাশকে কাঁধে হাত রাখতে জড়িয়ে ধরল আকাশ। ভাইয়া, এটা কিভাবে সম্ভব? আমার বুকের ভেতর তীব্র যন্ত্রণা করছে ভাইয়া, আমার দুনিয়া থেকে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না, এ কিভাবে বিয়ে হতে পারে? আশিকের পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলো, চিন্তা করিস না, এখনো তো বিয়ে হয়ে যায়নি, আমি আছি কি করতে, চল। কোথায় যাব ভাইয়া? আমি কি কোথায় যাব ভাইয়া? আমি কি করব? আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই মেয়ে কিভাবে বিয়ে করতে পারে? আশিক মুহূর্তেই ফোন বের করে আয়শাকে কল দিতেই আয়শা ধরে কানে নিল, আপনারা কোথায় আসবেন না? আয়শার কথা কোনো উত্তর না দিয়ে আশিক বলল, বিয়ে কি শুরু হয়েছে? না, তবে এখনই বর আসলো, কিছুক্ষণ পরে কথাকে নিয়ে যাওয়া হবে নিচে। শোনা মাত্র আসে কল কেটে দিল আর অর্ণবকে বাপ চাচাদের সাথে গাড়িতে আসতে বলো, আর নিজে আকাশকে পেছনে বসিয়ে বাইক চালালো ঝড়ের বেগে।